আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু নতুন করে একটি ক্লাস তোমাদের নেব। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার পড়ানোর পর সেই চ্যাপ্টারের বা সেই অধ্যায়ের যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা যে কোশ্চেন গুলো আছে বইয়ের মধ্যে বা নতুন করে কিছু কোশ্চেন তোমার দেব, যে কোশ্চেন গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং আমরা আবার প্রশ্ন উত্তর নিয়েও আবার আমরা নতুন করে ক্লাস করাবো তোমাদের। তো আমরা সেইখানে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। অর্থাৎ শুধু চ্যাপ্টারটা পড়লেই হবে না, সেখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এবং সেই কোশ্চেন গুলোর কিভাবে জবাব দেবে সেই বিষয়টিকে নিয়েও আমরা আলোচনা করব। এবং মজার বিষয় হচ্ছে যে তোমরা জানো যে এখন তোমরা তো অবশ্যই অভ্যস্ত হয়ে গিয়েছো, সেটা হচ্ছে এখন সৃজনশীল প্রশ্ন সিস্টেম চলছে। তো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা ইতিমধ্যে নিঃসন্দেহে অনেক বেশি হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, এগুলো তোমরা ভালো করে বোঝো। তারপর আমরা আজকে প্রথমেই আমাদের প্রশ্ন উত্তরের যে ভিডিওগুলো, তার মধ্যে প্রথমেই আজকে আমরা তোমাদেরকে সেই সৃজনশীলতার বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন কিভাবে করে, কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে নম্বর ডিস্ট্রিবিউটেড থাকে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা বিষয় তোমরা জানো যে আগের দিনে যে কোশ্চেন গুলো হতো সেগুলো ছিল মুখস্থ নির্ভর। মুখস্থ নির্ভর মানে হচ্ছে যে কেউ কিছু বুঝলো না না বুঝলো সেটা কোনো বালাই ছিল না, জাস্ট মুখস্থ করো, পরীক্ষার হলে গিয়ে সেটাকে ঢেলে দিয়ে আসো। হুবহু সেরকম করে যে যার যত বেশি মুখস্থ বিদ্যা ছিল সে তত ভালো করতো। এবং এর বিপর্যয় গুলো তোমরা দেখেছো যে কেউ কিছু না বুঝেই প্রশ্নগুলো মুখস্থ করতো, কিছুই বুঝতো না। এবং দেখেছো, তোমরা জানো যে কিছুদিন আগে এই সৃজনশীলতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জিপিএ 5 পেয়েছিল, হাজার হাজার তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার মধ্যে মাত্র 2% চান্স পেয়েছিল। অর্থাৎ না বুঝে যদি পড়ো, না বুঝে যদি পড়ে কেউ, তাহলে সে বিষয়টির ভিতরে ঢুকতে পারে না। তার শুধুমাত্র যার যত বেশি মুখস্থ করার অভিজ্ঞতা আছে, মুখস্থ বলার শক্তি আছে, সে তত ভালো করতো এই আগের সিস্টেমে। এখন মেধা যাচাই করার জন্য মূলত এই সৃজনশীলতার বিষয়, অর্থাৎ বিষয়টা তুমি কতটুকু বুঝতে পেরেছো সেই বিষয়টি যাচাই করার জন্য কিন্তু এই সৃজনশীল পদ্ধতি। এবং সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে এই সৃজনশীলতা অনেক আগেই এসেছে। তোমরা জানো যে আমাদের দেশে আরেকটি সিস্টেম চালু আছে, সেটা হচ্ছে ও লেভেল, এ লেভেল, স্কুল অফ লন্ডনের আন্ডারে যেগুলো পড়ানো হয়। তাহলে এই ও লেভেল, এ লেভেলে কিন্তু বহু আগে থেকে ছেলে পেলেরা এই ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে বা সৃজনশীলতা নিয়ে তারা পরীক্ষা দিত। আমাদের দেশের কারিকুলাম এটা পিছিয়ে ছিল, যা হোক আমরা ধন্যবাদ দিচ্ছি সরকারকে যে সেটিকে এটাকে চালু করা হয়েছে। এবং সৃজনশীলতা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি দেখবে যে এর চেয়ে সহজ আর কিছু নেই। এই প্রশ্নের উত্তরগুলো করা খুবই মজা এবং খুবই সহজ। আগের বিষয়টা হচ্ছে তোমাকে বুঝতে হবে। তাহলে আসো আমরা তোমাদেরকে প্রথমেই আজকে সৃজনশীলতা কি এবং কিভাবে সেটি তুমি উত্তর দিবে সেই বিষয়গুলো নিয়ে আমরা স্লাইডের ভিতর প্রবেশ করি। তো প্রথমে আছে ক্রিয়েটিভ কোশ্চেন, যেটাকে আমরা সিকিউ বলি। সেই সিকিউটা আমরা দেখবো যে কিভাবে সৃজনশীলতা হয়। আর বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি, প্রফেসর কাজী মিজানুল ইসলাম। আর শুরু করার আগে সে কথাটি যেটা আমরা বারবার ইসে দিয়ে দেই, আমাদের স্ক্রিনে দিয়ে দেই, সেটা মুখেও বলছি, সেটা হচ্ছে যে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটনে প্রেস করবে, যাতে করে আমার এই কোশ্চেন এই ভিডিওগুলো সিরিয়ালি তোমার কাছে যায় এবং সিরিয়ালি গেলেই তুমি তখন এই জিনিসটার থেকে মজা আহরণ করতে পারবে। আগে পরে মাঝে মাঝে যদি একটা দেখো তাহলে তুমি সেখান থেকে তুমি মানে বেশি লাভ করতে পারবে না। বিজ্ঞান একটা ধারাবাহিক পদ্ধতি, সুতরাং ধারাবাহিকভাবে তোমার কাছে যাবে। আর লাইক দেবে, শেয়ার দেবে, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই যেন এটা দেখতে
তো আমরা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওটি, সৃজনশীলতা কি এবং কিভাবে এর উত্তর দিতে হয়। সৃজনশীল প্রশ্ন, হোয়াট ইজ সৃজনশীল প্রশ্ন? তার আগে আমরা একটু দেখি সৃজনশীল বলতে আমরা কি বুঝি। সৃজন মানে হচ্ছে কি? সৃজন মানে হচ্ছে সৃষ্টি, নতুন কিছু তৈরি করা, পথ নির্দেশ করা, লক্ষ্য ঠিক করা, সেটাই হচ্ছে সৃষ্টি। সৃজন মানে সৃষ্টি, আর সৃষ্টি হচ্ছে নতুন কিছু তৈরি করা, পথ নির্দেশ করা, লক্ষ্য ঠিক করা, টার্গেট ঠিক করা হচ্ছে এই সৃষ্টি। এবং কিভাবে ইতিবাচক চিন্তার মাধ্যমে গন্তব্যে পৌঁছা, এটাও একটা সৃষ্টিশীলতার কথা। অর্থাৎ আমরা যে চিন্তাটা করবো সেটা ইতিবাচক চিন্তা, সেই চিন্তার মাধ্যমে যখন আমরা গন্তব্যে যেতে পারবো সেটাও এক ধরনের সৃষ্টি। একটা চিন্তার উপরে ভর করে অপেক্ষাকৃত ভালো কিছু করা, তুমি যেটা জানো, তোমার ভিতরে যে নলেজ আছে, যে জ্ঞানটা আছে, সেটার উপরে ভর করে আরো ভালো কিছু করাটাই হচ্ছে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই কাজটি করবে, অর্থাৎ এই সৃজনশীলতা মানে সৃষ্টিটা তুমি কিভাবে করবে। প্রথম কথা হচ্ছে যে তুমি করবে সেটা হচ্ছে মাথা খাটিয়ে। কিভাবে করবে? মাথা খাটিয়ে করবে। এখন তারপরে প্রশ্ন হচ্ছে মাথায় কোথা থেকে এই চিন্তার যোগান দেবে? মাথা তো খাটাতে হবে, কিন্তু চিন্তার যোগানটা তো দিতে হবে মাথায়। কোথা থেকে সেই চিন্তার যোগানটা আসবে? উত্তর সহজ, বই পড়া থেকে। বই পড়া থেকে আমরা এই জানতে পারবো। অর্থাৎ বই হলো মই। তোমরা এই ডায়লগ সব যদি মাথায় রাখো তাহলে কি, বই হলো মই, অর্থাৎ উপরে ওঠার সিঁড়ি হচ্ছে এই বই। বইয়ের কালো হরফের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, দর্শন, বিজ্ঞান। অর্থাৎ যত জ্ঞান আছে সব জ্ঞান তুমি ম্যাক্সিমাম জ্ঞানই অর্জন করতে পারবে বই পড়া থেকে। অর্থাৎ এই বইয়ের কালো হরফে এই বিজ্ঞান বলো, দর্শন বলো, ইতিহাস বলো, ঐতিহ্য বলো, সাহিত্য বলো, সমাজ চিন্তা বলো, সমস্ত কিছুর নানা উপাদানের কথা আছে যা সমৃদ্ধ করে মানুষকে। অর্থাৎ আমাদেরকে আগে সমৃদ্ধ হতে হবে, তারপর সেটির প্রশ্নের উত্তর দিতে হবে। এখন সমৃদ্ধ হবো কিভাবে? সমৃদ্ধ হবো বই পড়ার মাধ্যমে, কোনো বিকল্প নাই। সুতরাং আমরা বই পড়বো, বই পড়ে জ্ঞান আহরণ করব, সেই জ্ঞানের আলোকে আমরা সৃষ্টিশীল বা নতুন কিছু সৃষ্টি করব, পথ নির্দেশ করব, লক্ষ্য ঠিক করব। আর খুব শর্ট ইয়েতে যদি আমরা বলি, আমাদের যে সৃজনশীলতার যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সুতরাং বই পড়ার কোনো বিকল্প নাই, এবং এই পড়াটা হবে ডিটেইলস। আগের সিস্টেমে জাস্ট প্রশ্নগুলো, তার উত্তরগুলো মুখস্থ করে ফেলতো, কিন্তু এখন না, এখন হচ্ছে তোমাকে একেবারেই টোটাল বইটাকে থরলি পড়তে হবে, ডিটেইলস পড়তে হবে, যাতে করে তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি সেখান থেকে দিতে পারো। প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন কাকে বলে? আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নটার কথা আলোচনা করব যে এই সৃজনশীল প্রশ্ন কাকে বলে। খুব সিম্পল এই সংজ্ঞাটা বলছি। পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে, যে এতক্ষণ বললাম যে কথাগুলো, পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে নির্মিত একটা মৌলিক উদ্দীপকের সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। আমরা জানি চারটা অংশ আছে, তাই না? জ্ঞান, শিক্ষার্থীর জ্ঞান কি আছে, সে সেটাকে অনুধাবন করতে পারছে কিনা, সেটাকে সে অন্য কোথাও প্রয়োগ করতে পারছে কিনা, এবং আরো উচ্চতর দক্ষতা তার মধ্যে তৈরি হয়েছে কিনা, এটি যাচাই করা যায় যে প্রশ্নে, তাকেই সৃজনশীল প্রশ্ন বলে। আমার মনে হয় এক কথায় সব এসে গেছে। ক্লিয়ার? আমরা জানি সৃজনশীল প্রশ্নের চারটি অংশ থাকে, এবং সেই চারটি অংশ কি? জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, প্রয়োগমূলক প্রশ্ন থাকবে, এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমস্ত প্রশ্নগুলোর মধ্যে কিছু পার্সেন্টেজ আছে, কোনটা কত পার্সেন্ট। জ্ঞানমূলকে থাকে 40% প্রশ্ন, অনুধাবনে থাকে 20%, প্রয়োগে থাকে 20%, আর উচ্চতর দক্ষতার মধ্যেও থাকে 20%। তাহলে এই টোটাল 100% প্রশ্ন
এর মধ্যে থাকে। দেখো, আমরা জানি যে জ্ঞানমূলক মুখস্থ করার বিষয়, মুখস্থ করা করতে পারলেও কিন্তু তার পাস হয়ে যাবে যদি সে সব মুখস্থ করতে পারে, কারণ 40% জ্ঞানমূলক প্রশ্ন আছেই। সুতরাং এই মুখস্থ করে করেও, না বুঝে মুখস্থ করে করে কিছু পাস করা যেতে পারে। কিন্তু তারপর যারা আরেকটু মেধার চিন্তা করবে, আরেকটু চিন্তা করবে, আরেকটু কষ্ট করতে পারবে, তারা যদি বুঝতে পারো তাহলে অনুধাবন করতে পারবে, তাহলে আরো 20% গেল। তারপর সেটাকে প্রয়োগ করার চিন্তা যদি করতে পারো যে হ্যাঁ এটাকে আমি কোন কোন জায়গায় প্রয়োগ করতে পারি, মাথাটাকে আরেকটু খাটাতে হবে, অর্থাৎ ব্রেনটাকে খাটানোই হচ্ছে মূল বিষয়। এই প্রয়োগের কথা যখন চিন্তা করে তুমি প্রয়োগ করতে পারবে, তখন আরো 20% পেলে কত, 80%। এরপর লাস্ট লেভেলে যারা আছো, উচ্চতর দক্ষতামূলক আরো 20%, অর্থাৎ তোমরা এটাকে বুঝে সেখান থেকে আরো কাজে লাগাতে যখন পারবে, সেটা হচ্ছে দক্ষতামূলক। এই কাজটি তোমরা আরো 20%, অর্থাৎ ওই লেভেলে যেতে হলে, অর্থাৎ তোমাকে যদি 80% উপরে মার্কস ক্যারি করতে হয়, তাহলে তোমাকে ওইভাবে উচ্চতর দক্ষতাও অর্জন করতে হবে। তুমি যে বিষয়ে জ্ঞান অর্জন করলে সেটা অনুধাবন, জ্ঞান অর্জন করলেই, মুখস্থ করলেই সেখানে তুমি 40% পেয়ে গেলে। তারপর সেটাকে অনুধাবন করার জন্য আরেকটু চিন্তা ভাবনা করো, আরেকটু ব্রেনটাকে খাটাও, অনুধাবন করবে, আরো একটু যদি চিন্তা ভাবনা করো, আরো 20% পেয়ে যাবে, প্রয়োগ করতে পারো। আর সবশেষে হচ্ছে যে সবচেয়ে ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, জিপিএ 5 পেতে চাও, তাহলে তোমাকে উচ্চতর দক্ষতামূলক কাজটিও করতে হবে। সুতরাং সেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। এই 4 ধরনের 100%, অর্থাৎ আমরা জিপিএ 5 পেতে চাই, তাই না, 80% উপর মার্ক পেতে চাই, পেলে আমাদেরকে এই 4টি ধাপকেই অতিক্রম করে আসতে হবে। তো এগুলো কিরকম হতে পারে? প্রথমে আসো জ্ঞানমূলক। জ্ঞানমূলকের কথা আমরা আলোচনা করি। জ্ঞানমূলক হলো সম্পূর্ণ স্মৃতি নির্ভর, যে কথাটা আগেই বলেছি। স্মৃতি নির্ভর মানে মুখস্থ উপরে নির্ভর করে। এই ধরনের প্রশ্নে তোমাদের জ্ঞান, দক্ষতা যাচাই করা হবে। অর্থাৎ তোমার যে ভিতরে জ্ঞান আছে কি, অর্থাৎ তুমি কি মুখস্থ করতে পারলে, সেই জ্ঞানকে যাচাই করা হবে। এইটাই হচ্ছে পুরোপুরি মুখস্থ নির্ভর। স্মৃতি নির্ভর বলা হচ্ছে কেন? কারণ তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তুমি এই জায়গাটা বুঝতে পারবে না, লিখতে পারবে না। এই জন্য তোমাকে মুখস্থ করারও প্রয়োজন আছে। সেটি হচ্ছে কত পার্সেন্ট? 40%। এই 40% হচ্ছে সম্পূর্ণ স্মৃতি নির্ভর। এই প্রশ্নটি, অর্থাৎ জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো হয়, সেখানে তোমার কি, অমুক কি, কে এই কাজটি করেছে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি, কাকে বলে, এই ধরনের প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন করা যায়। অর্থাৎ জ্ঞানমূলকের ক্ষেত্রে প্রশ্ন করা হবে যে কি, এক কথা যাতে উত্তর দেওয়া যায়, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি, কাকে বলে, এই ধরনের প্রশ্ন দিয়ে যাতে এক কথায় উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে জ্ঞানমূলক। তুমি যে মুখস্থ করেছো কোনো একটা সংজ্ঞা, কোনো একটা অর্থটাকে কি বলে, অর্থাৎ তোমাকে জানতে হবে। দিস ইজ দ্য তোমার নলেজ, অর্থাৎ তোমার ভিতরে এই ব্যাপারে কি নলেজ আছে, কি ধারণাটা তুমি নিয়েছো, ধারণা না, এখন যেটাকে বলে জ্ঞান, মুখস্থ করেছো, সেটাই হচ্ছে এই জ্ঞানমূলকের কথা। দ্বিতীয় হচ্ছে অনুধাবন। অনুধাবন মানে হচ্ছে বোঝার ক্ষমতা। বোঝার ক্ষমতা করতে হবে, অর্থাৎ তুমি মুখস্থ করেছো, ঠিক আছে, অলরাইট, বাট তুমি এটাকে বুঝতে পেরেছো কিনা, তুমি এইটাকে বোঝার ক্ষমতা তোমার আছে কিনা, সেটাকে যাচাই করার জন্য সেকেন্ড যে কোশ্চেনটি, সেটা হচ্ছে অনুধাবন কোশ্চেন। সেই অনুধাবনটি করা হয়। পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়টাকে সে ভালোভাবে বুঝেছে কিনা, ছাত্রছাত্রীরা এটি ভালোভাবে বুঝছে কিনা, সেইটাকে বের করে আনা হয় অনুধাবনমূলক প্রশ্ন দ্বারা। প্রশ্ন সরাসরি পাঠ্য বই থেকে থাকবে না, অর্থাৎ পাঠ্য বইয়ের মধ্যে যা আছে সেটা তো থাকবে তোমার জ্ঞানমূলকে, অর্থাৎ তুমি পড়েছো, তুমি জানবাই, সরাসরি পাঠ্য বই থেকে থাকবে না। অর্থাৎ ওই যে তুমি কি বুঝতে পেরেছো সেইটাকে বোঝার জন্য তোমাকে হয়তো পাঠ্য বইয়ের বাইরে থেকেও কোন একটা ঘটনা দিয়ে বলতে পারে যে তুমি আসলে বিষয়টি বুঝতে পেরেছো কি না। উত্তরের জন্য তোমাকে কিছুটা ভাবতে হবে। আগেরটা ছিল জ্ঞানমূলক, ভাবাভাবির কোনো দরকার নাই, জাস্ট কি, এটা কি, তুমি জানো, মুখস্থ করছো, এটা এই, তুমি সেটা লিখে দিলে। কিন্তু এখানে তোমাকে কিছুটা ভাবতে হবে। ওই যে জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানের আলোকে তোমাকে কিছুটা ভাবতে হবে। প্রশ্ন হতে পারে কিরকম? প্রশ্ন হতে পারে কি বোঝায়, এইটা দিয়ে কি বোঝায়, এই ঘটনাটা দিয়ে কি বোঝায়, উদ্দীপক যদি থাকে, অথবা এই শব্দটি দিয়ে কি বোঝায়, অথবা তুমি বুঝতে পেরেছো কিনা। ডাইরেক্ট বইয়ের মধ্যে আছে এরকম কিছু থাকবে না। কাকে বলে, কেন এ কথা বলা হয়েছে, এই যে কথাটা বলেছে বইয়ের মধ্যে, হয়তো এইটা কথা বলেছে, কেন বলেছে,
কেন এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার পেছনে কারণ কি, অধিক জ্ঞান তোমার ভিতরে আছে, সেখান থেকে তুমি এই ধারণা নিয়ে তারপর বলতে হবে। উল্লেখযোগ্য দুটো ঘটনা কাজের মধ্যে ব্যাখ্যা করো বা বর্ণনা করো। এই যে দুটো ঘটনা ঘটেছে এর মধ্যে কেন ঘটেছে এটা ব্যাখ্যা করো কিংবা বর্ণনা করো, এই ধরনের শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় হচ্ছে এই অনুধাবন অংশে। 3 নম্বর হচ্ছে প্রয়োগমূলক, অর্থাৎ কি তুমি যে ধারণাটা পেয়েছো সেটা যে বুঝতে পেরেছো, তাই না? প্রথমে তুমি জানো, জ্ঞান আছে তোমার, তারপর সেটাকে তুমি যে অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো, সেটাকে কিভাবে প্রয়োগ করবে সেই প্রশ্ন আনা হচ্ছে প্রয়োগমূলকে। পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান এবং অনুধাবন নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা যাচাই করা হবে এই প্রশ্ন দিয়ে। তুমি জানো, তোমার জ্ঞান আছে বিষয়টা সম্পর্কে, তুমি অনুধাবন করতে পেরেছো, সেটা আমরা বুঝতে পেরেছি যে তুমি এটা বুঝতে অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। অনুধাবন করা মানে বুঝতে পারা, তুমি বুঝতে পেরেছো। এখন নতুন পরিস্থিতিতে ওই যে তোমার বুঝতে পারা এবং জানা, সেটাকে তুমি কিভাবে প্রয়োগ করবে অন্য নতুন কোন জায়গায়, সেটাকে কিভাবে প্রয়োগ করতে পারবে, সেটাকে যাচাই করাটাই হচ্ছে এই প্রয়োগমূলক প্রশ্নের মূল উদ্দেশ্য। পঠিত বইয়ের ভেতরের থেকে যেসব চিন্তা ভাবনা সে আহরণ করেছে, বাইরের ভিন্ন পরিবেশ, ভিন্ন বিষয়ের ভিতরে সেগুলোকে সে প্রয়োগ করতে পারছে কি না, শুধু বই পড়লে তো হবে না, শুধু জ্ঞান অর্জন করলে তো হবে না, সেটাকে বুঝতে হবে। নাম্বার 1, বোঝার পরে তারপরে যে ঘটনাটা সেটাকে নতুন কোনো জায়গায় সে প্রয়োগ করতে পারছে কিনা। আমরা তো জানি এটা না করতে পারলে আমাদের দেশের ছেলে মেয়েরা শুধু মুখস্থ নির্ভরই হয়ে যাবে, সে তার নতুন জ্ঞানকে কাজে লাগানোর কথা চিন্তা করতে পারবে না। এটা চমৎকার বিষয়। আসলে অনেকে বোঝে না বলে এটাকে কিছুটা সমালোচনা করে যে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল, মাথা কি করে বলে যে কি হয়েছে না হয়েছে বুঝতে পারছি না। এটার চেয়ে ভালো কোনো ভালো করে সিস্টেম আর কিছু হতে পারে না। কারণ তুমি এক পাঠ্য বই তুমি শুধু জ্ঞান আহরণ করলে চলবে না, তোমাকে সেটাকে বুঝতে পারছো কিনা সেটাকে যাচাই করতে হবে। তুমি সেটাকে নতুন পরিস্থিতিতে সেটাকে প্রয়োগ করতে পারছো কিনা, কারণ এইভাবেই তো তোমার জ্ঞানকে কাজে লাগাতে হবে। জ্ঞান শুধু অর্জন করে মাথার মধ্যে ধরে বসে থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোটা যে প্রয়োগমূলক, অর্থাৎ তুমি এইটাকে নতুন পরিবেশে, ভিন্ন পরিবেশে, বইয়ের মধ্যে যে পরিবেশে তোমাকে জ্ঞানটা দিয়েছে অলরাইট, তুমি সেটা বোঝো, অর্থাৎ অনুধাবন করেছো, ফাইন, তাও ঠিক আছে, কিন্তু এটাকে নতুন পরিবেশে তুমি যদি কাজেই না লাগাতে পারো, তাহলে সেই জ্ঞানের কি অর্জন, কি লাভ আছে সেই জ্ঞান অর্জন করে? সুতরাং সেই জ্ঞান অর্জনকে তোমার অনুধাবন যে করতে পেরেছো, সেটাকে নতুন পরিবেশে কাজে লাগানোটাই হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের উদ্দেশ্য, যে সেটা তোমার মধ্যে আছে কি না। প্রশ্ন কিরকম প্রশ্ন হতে পারে? মিল দেখাও, সাদৃশ্যতা দেখাও, অমিল আছে কিনা, বৈসাদৃশ্য আছে কিনা। দুটো ঘটনা বলবে যে এটার মধ্যে কি মিল আছে, কি অমিল আছে, কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, এর ব্যাখ্যা করো। তুলনামূলক আলোচনা করো। দুটো ঘটনার মধ্যে তুলনামূলক আলোচনা করতে দেবে, দেশে তোমার বাইরে একটা উদ্দীপনা দেবে, আবার তোমার বইয়ের যে জ্ঞান এর মধ্যে তুলনা করো এবং নতুন কোন পরিস্থিতি কিভাবে এটাকে কাজে লাগাবে। এক্ষেত্রে তুমি কি করতে, প্রয়োগ কিভাবে হয়, উদ্দীপকটি বিষয়বস্তুর কোন দিকটি নির্দেশ করে, তোমার দেখা এমন একটি ঘটনা বর্ণনা করো। অর্থাৎ তুমি যে বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো, জ্ঞান, তোমার যে জ্ঞানটা পাঠ্য বই থেকে, সেটা আরেকটি ঘটনা, অর্থাৎ তোমার সামনে ঘটেছে এমন একটি ঘটনা, তুমি নতুন করে তুমি সেটাকে বর্ণনা করো। অর্থাৎ তুমি যে প্রয়োগ করতে পারো সেই বিষয়টি বোঝার জন্যই হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। পাঠ্য বইয়ের জায়গাটুকু উদ্দীপকের ভেতরকার ভাবনা, চিন্তা, অনুভূতি, কল্পনা শক্তি, গভীরতা, ব্যাপকতা ইত্যাদিকে ছাত্রছাত্রীরা তুলনা করতে পারছে কি না, এদের সাদৃশ্য, বৈসাদৃশ্য, উচিত, অনুচিত, ভালো, মন্দ, এগুলো বিচার বিবেচনা করে তার নিজস্ব মতামত গড়ে তুলতে পারছে কি না। মজার বিষয় যে তুমি সবকিছু জানলে, যে পাঠ্য বই যে অংশটুকু দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে সেই জায়গাটুকু, সেটা মেইন সোর্স, তারপর তোমাকে একটা উদ্দীপক দেবে। সেই উদ্দীপকের এই যে দুটি ঘটনা, এর ভেতরকার ভাবনা, চিন্তা, অনুভূতি, কল্পনা শক্তি, গভীরতা, ব্যাপকতা, এগুলোকে ছাত্রছাত্রীরা তুলনা করতে পারছে কিনা, যে এগুলো দুটো ঘটনার মধ্যে এদের সাদৃশ্য, বৈসাদৃশ্য, উচিত, অনুচিত, ভালো, মন্দ, এগুলো বিচার বিবেচনা করে তার নিজস্ব মতামত সে প্রয়োগ করতে পারছে কিনা, নিজস্ব মতামত গড়ে তুলতে পারছে কিনা, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারছে কিনা, সেটাই হচ্ছে এই প্রয়োগমূলক প্রশ্ন করার উদ্দেশ্য। এটাকে যাচাই করাটাই হচ্ছে প্রয়োগমূলক উদ্দেশ্য। তো আমরা এরপরে যেটা, সেটা হচ্ছে 4 নম্বর, উচ্চতর দক্ষতা, the last stage of creative questions, তাই না?
এই কোশ্চেনের ক্রিয়েটিভ সৃজনশীলতা শেষ অংশ হচ্ছে উচ্চতর দক্ষতা। দেখো, পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান এবং অনুধাবন নতুন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেল। সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যাচাই করাটাই হচ্ছে এই উচ্চতর দক্ষতা। জ্ঞান অর্জন করবে বই থেকে, অবশ্যই বই হলো মই, তাই না? উপরে ওঠা সিঁড়ি, বই না পড়লে কোনো জ্ঞান অর্জিত হবে না। সুতরাং বই পড়বে, জ্ঞান অর্জন করবে, সেটাকে বুঝতে পারছো কিনা, সেটা অনুধাবন করতে পারছো কিনা, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট সেটাকে তুমি প্রয়োগ করতে পারছো কিনা কোনো নতুন জায়গায়। করলেই তো হবে না, তারপর তোমাকে সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যাচাই করতে হবে, যে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো যে হ্যাঁ এই ক্ষেত্রে এই হতে পারে, এই ক্ষেত্রে এই হতে পারে না, এই করা উচিত, এই করা অনুচিত, এটাকে এইভাবে আমরা কার্যক্রম চালাতে পারি। যে ব্যাখ্যা বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রদান করা, যে আমি নতুন ঘটনার ক্ষেত্রে এটাকে আমি কাজে লাগাবো, এভাবে আমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবো। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই হচ্ছে সক্ষমতা, যাচাই করাটাই হচ্ছে উচ্চতর দক্ষতা। আমি বলেছি যে মেধার একদম চরম পর্যায়ে গিয়ে যারা সবচেয়ে বেশি মেধাবী, যারা সবচেয়ে বেশি মেধাকে কাজে লাগায়, সেটাই হচ্ছে এই উচ্চতর দক্ষতার অংশ। একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা কিন্তু ব্রেইন মানুষকে মোটামুটি একই রকম দিয়ে দিয়েছেন, কিন্তু কেউ এটাকে কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। যারা এটা হচ্ছে ওই যে ছুরির মতো, ফেলে রাখো যদি ভোতা হয়ে যাবে, জং ধরে যাবে, কিন্তু যত তুমি সেটাকে শান দেবে, যত তুমি সেটাকে ব্যবহার করবে, যত বেশি এটাকে কাজে লাগাবে, তত কিন্তু সে চকচকে হয়ে যাবে। এবং মেধা হচ্ছে তাই। তোমার মেধাটাকে নিয়ে যদি বসে মুখস্থ করে বসে থাকো, কোন রকম মাথা না খাটাও, তাহলে মাথার মধ্যে ঢুকে বসে থাকবে যে কোনো জ্ঞান, তারপর ওই পরীক্ষার হলে বমি করে দিয়ে আসবে, অর্থাৎ লিখে দিয়ে আসবে, শেষ। তারপর দ্বিতীয় দিন তুমি ভুলে যাবে কি পড়েছিলে না, কিচ্ছু মনে থাকবে না। কারণ তুমি তো কিছু মাথার মধ্যে নেওয়া নেই, মাথাটাকে খাটাও নেই, জাস্ট স্মৃতির মধ্যে ঢুকাইছো, তারপর দ্রুত গিয়ে পরীক্ষার হলে গিয়ে সেটাকে বের করে দিয়ে লিখে দিয়ে আসছো, শেষ। আর কিন্তু তোমাকে কিছু হলো না। কিন্তু তুমি যদি মাথাটাকে খাটাও, যে কোনো ছাত্রছাত্রী যদি ব্রেইনকে ভালোভাবে খাটাতে পারে, কিভাবে খাটাবে, যেটুকু নেওয়ার নেবে, নিয়ে সেখান থেকে অনুধাবন করার চেষ্টা করবে যে হ্যাঁ ঘটনাটা কি, সেটা বোঝার চেষ্টা করবে, অনুধাবন করবে, তারপর সেটাকে নতুন জায়গায় প্রয়োগ করার চেষ্টা করবে, কাজে লাগানোর চেষ্টা করবে সেই জ্ঞানকে। তারপর তুমি সিদ্ধান্ত প্রদান করার যদি সক্ষমতা, এটা হচ্ছে লাস্ট স্টেজ। অর্থাৎ তুমি যদি মেধাকে অনেক বেশি খাটাতে পারো, সবাই তো জিপিএ 5 পাবে না, কষ্ট করতে হবে। কি কষ্ট করতে হবে? ব্রেনে কষ্ট করতে হবে। ব্রেনটাকে ইনপুট দিয়ে সে ভিতরে সেটাকে নিয়ে লালন পালন করতে হবে, কার্যক্রম চালাতে হবে, কাজ করতে হবে, তখনই তুমি উচ্চতর দক্ষতা অর্জন করবে, জিপিএ 5 পাবে। জিপিএ 5 কিন্তু এমনি হবে না, জিপিএ 5 মুখস্থ করে হবে না। তুমি সারা বই যদি এবার থেকে কমাতে পারো, মুখস্থ করে ফেলো, কত পার্সেন্ট উত্তর দিতে পারবে? 40%। 40-এ বেশি পাবে না। সমস্ত বই যদি ঠনস্থ মুখস্থ থাকে। হ্যাঁ, তুমি যদি তারপর বুঝতে পারো কিছু, তাহলে তুমি আরো 20% পাবে। তুমি যদি সেই বোঝার জ্ঞানটাকে প্রয়োগ করতে পারো কোথাও, নতুন জায়গায়, নতুন ক্ষেত্রে, তখন তুমি আরো 20%, 80% হয়ে গেল কিন্তু তোমার। আর যদি উচ্চতর দক্ষতা, আরো বেশি ব্রেনকে তুমি স্টর্মিং করো, ব্রেনের ভিতরে আরো ঝড় তুলতে পারো, আরো বেশি এটাকে নিয়ে কাজ করতে পারো, সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যদি তোমার মধ্যে তৈরি হয়, ওই জ্ঞানের আলোকে, ওই বোঝার মাধ্যমে, ওই প্রয়োগের মাধ্যমে, তখনই তুমি জিপিএ 5 পাবে, অর্থাৎ 80% উপরে মার্কস অর্জন করতে পারবে। সুতরাং জিপিএ 5 পেতে হলে তোমাকে এই উচ্চতর দক্ষতা পর্যন্ত তোমাকে চর্চা করতে হবে, ব্রেনকে শান দিতে হবে। যে শান দেওয়া বলে না, ছুরিতে শান দেয়, এই শান দিতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা যে ব্রেনটা দিয়ে দিয়েছেন, আল্লাহ তো সবাইকে দিয়ে দিয়েছেন, কেউ ভালো করে শান দেয়, কেউ দেয় না। যারা শান দেয় না তারা ওইভাবে করে থাকে নিচে দিকে, আর যারা ভালো করে শান দেয় তারাই চকচক হয়, তাদের ব্রেন অনেক বেশি কার্যক্রম করে, তারাই জিপিএ 5 পায়, তারা উচ্চতর দক্ষতা পর্যন্ত চলে যেতে পারে ব্রেনকে খাটিয়ে। সুতরাং সিদ্ধান্ত প্রদানের সক্ষমতার কথা যেটা বলেছি, সেটা হচ্ছে আসল, এটাকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন হয় কিরকম প্রশ্ন? বক্তব্যটি বিশ্লেষণ করো, অর্থাৎ তোমাকে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, যাচাই করো, যাচাই করে দেখতে হবে, মূল্যায়ন করো, কোনো ঘটনাটাকে মূল্যায়ন করবে, এটা তোমার ভাষায় কিন্তু তোমার সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা, বিচার করো, যথার্থতা নিরূপণ করো, পরামর্শ দাও, আলোচনা করো, সপক্ষে এবং বিপক্ষে যুক্তি উত্থাপন করো। অর্থাৎ এই ঘটনাটার সপক্ষে কি আছে সেই যুক্তি দিবা, আর এই ঘটনার সাথে উদ্দীপকের বিপক্ষে কি আছে সেটাও তুমি যুক্তি উপস্থাপন করতে হবে, মিল অমিল সবকিছু বিশ্লেষণ করো। এই টোটাল প্রশ্নমূলক শব্দ, এই প্রশ্নসূচক যে শব্দ, এগুলো ব্যবহার করা হয় প্রশ্ন করার সময় উচ্চতর দক্ষতার ক্ষেত্রে।
এতদিন সেই যে কথাটা আমি প্রথম বলেছিলাম সেই কথাটা এখানে সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, এতদিন সেই ছাত্র বা ছাত্রী ছিল ভালো যার স্মৃতিশক্তি ছিল ভালো, যে বেশি মুখস্থ করতে পারতো, মুখস্থ বিদ্যা যার বেশি ছিল সেই ছিল ভালো ছাত্র। কে? ও খুব ভালো রেজাল্ট করছে। কেন? তার মুখস্থ করার বিদ্যা অসাধারণ, মুখস্থ করার ক্ষমতা অসাধারণ, শুধু স্মৃতি নির্ভর, কিছু বুঝলো না না বুঝলো ওটাকে কোথাও প্রয়োগ করা দরকার কি দরকার নয়, প্রয়োগ করা যেতে পারে কি পারে না, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার আছে কিনা, কিছুই ছিল না, শুধু মুখস্থ নির্ভর। অর্থাৎ সেই ছাত্রছাত্রী ছিল ভালো ছাত্রছাত্রী যে মুখস্থ করতে পারতো, এই মানে শক্তি যার ছিল, এই ক্ষমতা যার ছিল, সেই ভালো ছাত্রছাত্রী আগের দিনে বিবেচনা করা হতো। সৃজনশীল প্রশ্ন সেই ধারাটাকে কিন্তু পাল্টে দেবে বা দিচ্ছে, যে মুখস্থ বিদ্যা দিয়েই সবকিছু হবে না। হ্যাঁ হবে, একটা সার্টেন লিমিট পর্যন্ত 40%, তার উপরে যেতে হলে তোমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে আরো 20%, তার উপরে সেটাকে প্রয়োগ করার জন্য আরো 20%, এরপর সবশেষ উচ্চতর দক্ষতা। তুমি যদি সেটাকে সিদ্ধান্ত নিতে পারো সমস্ত ঘটনাগুলোর আলোকে নতুন করে নিজে স্বাধীনভাবে, সেটাই হচ্ছে উচ্চতর দক্ষতা। এই দক্ষতা যে অর্জন করতে পারবে তার জন্য জিপিএ 5 100%। সৃজনশীল প্রশ্ন এই ধারাটাকে পাল্টে দেবে, আর সেই হবে ভালো শিক্ষার্থী। কে ভালো শিক্ষার্থী হবে? যার বুদ্ধি, চিন্তা, কল্পনা শক্তি জাগ্রত আর সক্রিয়, পৃথিবীকে যে নিজের বিদ্যা বুদ্ধির আলোকে নতুন ভাবে ব্যাখ্যা করতে পারবে। দেখো, আমাদের দেশে সেই ছেলে হবে কবে? কারণ আমাদের সেই ছেলেগুলোকে তৈরি করার জন্য তাকে পদ্ধতি শিখাতে হবে। তো আমাদের ছেলেরা বিদ্যা বুদ্ধি যা আছে, চিন্তা শক্তি, কল্পনা শক্তি, এটাকে জাগ্রত করতে হবে, এটাকে সক্রিয় করতে হবে, এবং পৃথিবীকে যে নিজের বিদ্যা বুদ্ধির আলোককে নতুন ভাবে ব্যাখ্যা করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে। এই নতুন কিছু তৈরি করাটাই তো হচ্ছে এগিয়ে যাওয়ার কাজ। এই এগিয়ে যেতে হলে নতুন কিছু করতে হবে, সৃজনশীল ভাবে, ক্রিয়েটিভ ভাবে। এটাই হচ্ছে এই সৃজনশীলতা, এই ধারার আসল উদ্দেশ্য। আমরা এটাকে বুঝে না বুঝে এটাকে সমালোচনা করি, কি একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক আমরা শিক্ষকরা ওর জন্য কিছুটা দায়ী আছি, আমরা অনেকটা এর মধ্যে ঢুকতে চাই না, ছাত্রছাত্রীদের বোঝাবো কি, নিজেরাই ঢুকতে চাই না। না, ছাত্রছাত্রীদের ভিতরে এই ক্রিয়েটিভিটিকে ঢুকিয়ে দিতে হবে, তাদের ভিতরে সৃজনশীলতা আনতে হবে, তা নাহলে নতুন কিছু তৈরি হবে না, নতুন করে দেশ এগিয়ে যাবে না, নতুন আবিষ্কার হবে না। সেই নতুন আবিষ্কার করার জন্য কিন্তু তার ভিতরে এই সৃজনশীলতাকে নিয়ে আসতে হবে, এবং সেটাই এই প্রশ্নের মাধ্যমে, প্রশ্নের উত্তরের মাধ্যমে তুমি বিষয়টাকে যদি বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তারপর সেটাকে প্রয়োগ করতে পারো এবং নতুন করে সিদ্ধান্ত নিতে পারো তুমি নতুন ভাবে, তখন তুমি এই প্রশ্নগুলো ভালো উত্তর দিতে পারবে। সুতরাং লাস্ট কথাটা হচ্ছে এখানে, সেই ভালো শিক্ষার্থী হবে যার বুদ্ধি, চিন্তা, কল্পনা শক্তি, শুধুমাত্র বুঝলে হবে না, বুঝতে করলে হবে না, বুদ্ধি, চিন্তা, কল্পনা শক্তি জাগ্রত করতে হবে, সক্রিয় করতে হবে, যে ব্রেনটাকে শান দিতে হবে, সক্রিয় করতে হবে, কল্পনা শক্তিকে জাগ্রত করতে হবে, এবং পৃথিবীকে নিজের পুরনো ধ্যান ধারণার মধ্যে না, নতুন আলোকে নতুন ভাবে ব্যাখ্যা করতে সমর্থ হবে, নতুন কিছু তৈরি করতে সমর্থ হবে। দ্যাট ইজ দ্য সৃজনশীলতার আসল উদ্দেশ্য। আমরা এরপরে দেখি যে ক নম্বর, আমরা জানি ক নম্বরে থাকে জ্ঞানমূলক, খ নম্বরে থাকে অনুধাবনমূলক, অনুধাবন, গ নম্বরে থাকে প্রয়োগ, এবং ঘ থাকে উচ্চতর দক্ষতা। আমরা এই উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা কি রকম টেকনিক গ্রহণ করতে পারো সেই বিষয়টা আমরা দেখবো। তো প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমরা কি করতে পারবে। আমরা জানি যে এই প্রশ্নটার নাম্বার থাকে 1, কয়ে 1, খয়ে 2, গয়ে 3, ঘয়ে 4, সর্বমোট 10 নম্বর থাকে একটা সৃজনশীল প্রশ্ন। সুতরাং আমরা দেখি যে প্রথম যেটা, সেটা হচ্ছে ক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কতে আমরা 1 নম্বরের উত্তর দিতে পারবো। এর উত্তরটা হবে একটা শব্দে, ওকে, অথবা একাধিক শব্দ হতে পারে, কিন্তু সর্বোচ্চ একটা বাক্য, নট মোর দ্যান ওয়ান সেন্টেন্স। মাথায় রাখতে হবে, সৃজনশীলতা তোমাদের জন্য একটা সুবিধা করে দিয়েছে। তুমি যদি কোনো শব্দটাও ওখানে লিখে রাখো, তাহলে তোমাকে 1 দিতে হবে, হাফ দেওয়ারও কোনো সিস্টেম সৃজনশীলতা নাই। হাফ, অনেক সময় আগে আমরা প্রশ্নের উত্তরে ভালো করে লিখতে পারি না, হচ্ছে ওকে হাফ দিলাম, কিন্তু এখন হাফ দেওয়ার জন্য মার্ক দেওয়ার কোনো জায়গা নাই। সৃজনশীলতার ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে সবসময় পূর্ণ নম্বর দিতে হবে, 1 দিতে হবে, 2 দিতে হবে, 3 দিতে হবে, 4 দিতে হবে, অর্থাৎ তোমাকে অর্ধেক দেওয়ার উপায়। সুতরাং তুমি যদি ইহা কি, তুমি শব্দটাও যদি দিলে, লাইন লিখলে না, সেন্টেন্স লিখলে না, তাহলে কিন্তু তোমাকে 1 দিতে হবে। সুতরাং সময় নষ্ট করার দরকার নাই। আর সাধারণত এই প্রশ্নের উত্তরগুলো একটা শব্দ হতে পারে, 2-3টে শব্দ হতে পারে, একাধিক হতে পারে, অথবা
একটা সেন্টেন্স, নট মোর দ্যান। তুমি যতই লেখো পাতার পর পাতা ভরে ফেলো, তোমাকে কিন্তু একের বেশি দেওয়ার কোনো উপায় নেই। তোমার শব্দটা অর্থাৎ এটা কি, এটা কি, কেন, এটা কি জন্য, এটার সংজ্ঞাটা কি, মানে এটা তুমি জাস্ট মূল শব্দটা দিতে পারলেই হয়ে গেল। তুমি যদি মূলটাও একেবারে না দিতে পারো তাহলেও কিন্তু তোমাকে হাফ দিতে পারবে না, তোমাকে একই দিতে হবে, অর্থাৎ কিছু থাকলেই হলো। সুতরাং এখানে সময় নষ্ট করার প্রয়োজন নাই। তোমাকে এক শব্দ যদি দিতে পারো ফাইন, একাধিক শব্দ যদি দিতে পারো ওকে ফাইন, সর্বোচ্চ এক সেন্টেন্স, নট মোর দ্যান। তুমি বলে একটু ভালো করে লিখি, সাড়ে হয়তো ভালো করে মার্ক দেবে না, তোমাকে এখানে সময় নষ্ট করার কোনো জায়গাই নেই, প্রশ্নই আসে না সময় নষ্ট করার। তুমি জাস্ট টু দা পয়েন্টে উত্তরটা দিয়ে দিলে, 1 নম্বরের জন্য একটা শব্দ দিলেও কিন্তু 1 নম্বর পাওয়া যায় যদি মূল শব্দটা দিতে পারো, তাই না? তাহলে উল্টোপাল্টা শব্দ দিলে তো হবে না, মূল শব্দটা দিতে হবে, উত্তরটা এক শব্দে দিতে হবে। তাহলে এক সেন্টেন্সের বেশি না, ঠিক আছে? পাতা ভরার কোনো প্রয়োজন নাই, একই বেশি তুমি কখনো পাবো না। তুমি যদি একটা শব্দ লেখো একই দিতে হবে, হাফও দেবে না যে স্যার আমি একটু ভালো করে বড় করে লিখলে বোধহয় আমার পুরো 1 দেবে, আর নাহলে ছোট করে একটা শব্দ লিখলে বোধহয় হাফ দেবে। হাফ দেওয়ার কোনো জায়গা সৃজনশীলতার ক্ষেত্রে নাই। শিক্ষকদের বলেই দেওয়া হয় যে কখনো হাফ ভগ্নাংশ নম্বর দেওয়া যাবে না। সব ক্ষেত্রে তুমি 1 পাবে, অর্থাৎ যদি এক শব্দ লেখো, একাধিক শব্দ লেখো, আর একটা বাক্য লেখো, আর 10টা বাক্য লেখো, 1 পাবে, এর বেশি পাবে না। অযথা উত্তরের আকার বড় করলেও তুমি এই 1 নম্বরের বেশি পাবে না। আবার এক শব্দে সঠিক উত্তর লিখলেও স্যার বা ম্যাডাম তোমাকে 1 নম্বরে কম দিতে পারবে না, যেটা বলেছি যে তোমাকে কোনো ভগ্নাংশ দিতে পারবে না, অর্থাৎ একই দিতে হবে। তবে উত্তরটি একটা পূর্ণ বাক্য হলে খারাপ হয় না, যে ঠিক আছে আমি ঠিক একটা শব্দ লিখলে কেমন হয়ে গেল, আচ্ছা ঠিক আছে একটা সেন্টেন্স লিখি, ওইটা নিয়ে একটা সব বাক্য লিখি, একটা বাক্য যদি পূর্ণ বাক্য লিখতে পারো দ্যাটস ফাইন। এই ধরনের প্রশ্ন তোমাকে তোমার স্মৃতি থেকে দিতে হবে, অর্থাৎ এই যে মুখস্থ বিদ্যা থেকে সারা বই মুখস্থ করে কিন্তু এই 1 মার্ক পাবো না, আরো আছে, পরে আলোচনা করছি। তাই কি, কে, কোথায়, কখন, কাকে বলে, সংজ্ঞাগুলো, এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করে নাও। তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ করা যাবে না তা না, মুখস্থ করতেই হবে। অর্থাৎ সংজ্ঞাগুলো কি, এটা কি, কোন একটা প্রত্যেকটা টার্ম, বইয়ের ভিতরে প্রত্যেকটা টার্ম তোমাকে জানতে হবে। দেখো আলাদা আলাদা প্রশ্ন উত্তর মুখস্থ করো, আগের মধ্যে যেটা ছিল এটা দিয়ে হবে না, তোমাকে প্রত্যেকটা টার্ম জানতে হবে। এটা কি, যে কোনো একটা জিনিস, হায়ারার্কি, তাই না, হায়ারার্কি, ট্যাক্সন কি, তাই না, এগুলো তোমাকে জানতে হবে। যে কোনো শব্দ, প্রত্যেকটি শব্দকে তোমাকে জানতে হবে। বিজ্ঞান কি, বুঝে বুঝে জানাটাই হচ্ছে বিজ্ঞান। প্রতিটি শব্দ, একটা সংজ্ঞা মুখস্থ করলে প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে জানতে হবে। শুধু সংজ্ঞাটা মুখস্থ করে ফেললাম, আমি কিছু বুঝলাম না, হবে না, তাই না? সুতরাং তোমাকে সংজ্ঞার মধ্যে যে লাইন, যে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স থাকে, তার মধ্যে প্রতিটি শব্দের অর্থ তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ কি, কে, কোথায়, কখন, কাকে, এই প্রশ্নের উত্তর দিতে তোমাকে শিখতে হবে, সংজ্ঞাগুলো শিখতে হবে, বিভিন্ন বিষয়গুলো জানতে হবে, যেটা কি, এগুলো মুখস্থ করে নিতে হবে। খ নম্বর প্রশ্ন উত্তর ক্ষেত্রে আমরা কি করতে পারি? খ নম্বরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে তোমার খ নম্বরে আমরা জানি মোট প্রশ্নের উত্তর নম্বর হচ্ছে কত, 2। মজা আছে এখানে। এই প্রশ্নে সাধারণত কি বোঝায় ব্যাখ্যা করো, বর্ণনা করো, কেন এই ঘটনা ঘটেছে এতে জানতে চাই, বুঝতে পেরেছো কিনা, অনুধাবনটা করতে পেরেছো কিনা, সেটাই তোমাকে এখান থেকে জানতে হবে, জানতে চাইবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু বুঝতে চেষ্টা করবে তুমি কোন প্রসঙ্গটি ব্যাখ্যা করতে যাচ্ছ, অর্থাৎ প্রসঙ্গটা তোমাকে বুঝতে হবে, যে তুমি কোন প্রসঙ্গটা বুঝতে যাচ্ছ সেটা তোমাকে জানতে হবে। তাই প্রসঙ্গটা একটা সংজ্ঞায়িত করে দেবে। অনুধাবন বুঝতে পেরেছো, কিন্তু কি বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে কি করতে হবে, ওইটা সংজ্ঞাটা, অর্থাৎ ওই জ্ঞানমূলক যদি হতো সেইখানে যেরকম লিখতে সেই রকম একটু লিখে নিতে হবে। সংজ্ঞাটা লিখে তারপরে তুমি অনুধাবন বুঝবো যে আমি এইটা বুঝেছি। কি বুঝেছো সেটা পরে লেখো, তার আগে সংজ্ঞাটা লিখে নাও। কি, কেন, কি বিষয়, কাকে বলে, এটা একটু লিখে নেবা, সেইটাকে সংজ্ঞায়িত করে নিয়ে তারপর লিখবে। এই সংজ্ঞাটা যে লিখতে পারছো সেটাই হচ্ছে ওই প্রশ্নটার ভিতরে কিন্তু একটা জ্ঞানমূলক অংশ থাকে, যার জন্য তুমি 1 পাবে। অর্থাৎ অনুধাবনের জন্য 2, তার মধ্যে 1 কিন্তু আমার জ্ঞান, অর্থাৎ তুমি মনে করো না যে আমি কি বুঝতে পেরেছি লিখে দিলাম, তাহলে কিন্তু তুমি অনুধাবনটুকু লিখলে কিন্তু জ্ঞানটুকু লিখলে না। অর্থাৎ ওটার মধ্যেও কিন্তু অনুধাবন মানে কি 1+1, অর্থাৎ 1 হচ্ছে জ্ঞানমূলক, 1 হচ্ছে অনুধাবন। সুতরাং তোমাকে জ্ঞানটাকে দেখাতে হবে, 2টো প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় তুমি একটা সংজ্ঞা লিখে নেবে যে এটা এই, তাহলে তুমি 1 পেয়ে গেলে, ওটার মধ্যে কিন্তু জ্ঞানমূলক আছে। আবার তোমার অনুধাবন কি করতে পেরেছো সেটার জন্য আবার আরেকটা প্যারা লিখলা, তাহলে 1 আর 1 2 তুমি এখানে পেয়ে যাবে। তারপর প্রসঙ্গটি কয়েকটি বাক্যে নিজের ভাষায়
ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও, এই যে বুঝতে পেরেছো সেটার জন্য কিন্তু এক। আর ওটা কি এটাও তোমার লিখতে হবে, যে ওটা কি আমার বলার দরকার, ওটা তো স্যার জানেই, হবে না। ওটা কি এটা লেখাতে হবে, ওইটার জন্য কিন্তু এক মার্ক আছে। জ্ঞানমূলক অনুধাবনের ভিতরে এক জ্ঞান আছে, এক অনুধাবন। বুঝিয়ে দেখার জন্য এক, আর সংজ্ঞাটা লেখার জন্য এক। উত্তরের এই অংশটি হলো অনুধাবন অংশ, যার জন্য তুমি আরো এক পাবে। অর্থাৎ এই যে ব্যাখ্যা করলে, নিজের ভাষায় ব্যাখ্যা করলে, বুঝিয়ে লিখলে, এই জন্য তুমি আরো এক পেয়ে গেলে। তুমি যদি জ্ঞান অংশটি লেখো তাহলে শুধুমাত্র 1 নম্বর পাবে, আর অনুধাবন অংশ সহ পুরো নম্বরটা, উত্তরটা যদি লিখতে পারো তুমি পেয়ে যাবে পুরো 2 নম্বর। অর্থাৎ এখান থেকে 2 পেলে। তো জ্ঞানমূলক থেকে তুমি 1 পেলা, ক নম্বর প্রশ্ন থেকে। খ নম্বর থেকেও কিন্তু তুমি 1 নিয়ে নিচ্ছ জ্ঞানমূলক অংশ হয়ে। অর্থাৎ সেখান থেকে তোমার লেখার প্রয়োজন আছে, সংজ্ঞাটা লেখার দরকার আছে। সংজ্ঞাটা লিখলে তুমি 1 পাবে, আর কি বুঝতে পেরেছো নিজের ভাষায় একটা প্যারা লিখলে সেখানে 1 পাবে। তাহলে এই 1 1 2 এই প্রশ্নের উত্তরে তুমি পেয়ে গেলে। এই ক্ষেত্রে উত্তরে 2টি প্যারা লিখতে পারলে ভালো। 1 প্যারায় হচ্ছে সংজ্ঞা, আর দ্বিতীয় প্যারায় হচ্ছে কি অনুধাবন কি করেছো, বুঝতে পেরেছো। এরপর হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর কিভাবে লিখবে। গ নম্বর প্রশ্ন হচ্ছে আমরা জানি প্রয়োগমূলক, অর্থাৎ তুমি কি তোমার জ্ঞানটাকে তুমি কিভাবে প্রয়োগ করতে পারলে সেটা বোঝানোই হচ্ছে এই গ নম্বর প্রশ্ন। আমরা জানি এই প্রশ্নের উত্তর থাকে 3 নম্বর থাকবে, 3টা নম্বর থাকবে এই গ নম্বর প্রশ্নে। এই প্রশ্নে উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে কোন একটি প্রসঙ্গ ব্যাখ্যা করতে বলে তোমাকে কোন সূত্র, নিয়ম, তত্ত্ব, নীতি, পদ্ধতি ইত্যাদি প্রয়োগ করে কিছু নির্ণয় করতে বলে। অর্থাৎ যে জ্ঞান তুমি অর্জন করলে সেটা কতটুকু বুঝতে পারলে, সেটাকে কোথায় প্রয়োগ করা যায়, কিভাবে, সেই প্রয়োগের বিষয়টি তোমার এই কি বলে এই প্রয়োগমূলক প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে সেটাকে যাচাই করা হয়। এই প্রশ্নটির উত্তর করার আগে ভালো করে উদ্দীপক প্রশ্নটি পড়ে কোন প্রসঙ্গ নিয়ে তোমাকে উত্তর করতে হবে সেটা বোঝার চেষ্টা করতে হবে। দেখো, মজার বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে প্রথম তোমার এই গ নম্বর প্রশ্নে এসে তোমাকে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, যে কোন জায়গা থেকে এই প্রশ্নটি করেছেন, কোন জায়গার জ্ঞান থেকে, কোন জায়গার অনুধাবন থেকে আমাকে এই প্রশ্নটি, এই উদ্দীপকটি লেখা হয়েছে। সুতরাং উদ্দীপকটি বোঝার জন্য তোমাকে ভালো করে, অর্থাৎ 3 নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে, এবং বুঝতে হবে যে কোন জায়গার প্রশ্ন এটি, কোন প্রসঙ্গে এই প্রশ্ন, এই উদ্দীপকটি লিখেছে। এইটা বোঝার জন্য কিন্তু তোমাকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। তারপর তুমি সেটাকে কিভাবে প্রয়োগ করবে সেই প্রয়োগের বিষয়টি লিখবে। এই ক্ষেত্রে যে প্রসঙ্গটি ব্যাখ্যা করতে বলে, বা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে বলে, বা যেটি নির্ণয় করতে বলে, যে প্রসঙ্গ থেকে এসেছে, যে প্রশ্ন বইয়ের যে অংশ থেকে এই উদ্দীপকটা এসেছে জ্ঞানের আলোকে, সেটি প্রথমে সংজ্ঞায়িত করে নিতে হবে। অর্থাৎ ওই সংজ্ঞাটাও কিন্তু একটা প্যারায় লিখতে হবে, এবং আনুষঙ্গিক কোনো সূত্র বা তত্ত্ব থাকলে তাও লিখতে হবে। উত্তরের এই অংশটি হলো জ্ঞান অংশ, এর জন্য তুমি 1 নম্বর পাবে। দেখো 3 নম্বরে গ নম্বর প্রশ্ন যেটা, সেই গ নম্বর প্রশ্ন কিন্তু 3-এর ভিতরে 1 আছে তোমার জ্ঞান। অর্থাৎ এখানেও তুমি জ্ঞানমূলক অংশটা লিখবে। তুমি সরাসরি প্রয়োগ করে ফেললে, ব্যাখ্যা করে ফেললে, বা প্রয়োগ করার যে উত্তরটুকু সেটা করলে হবে না। তোমাকে ওই জিনিসটা তুমি বুঝতে পেরেছো কিনা, ওই জায়গা থেকে সেই সংজ্ঞাটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ কোন ঘটনার প্রেক্ষিতে এই উদ্দীপকটি এসেছে, সেই ঘটনাটি কি, কাকে বলে, জ্ঞানমূলক। ওই যেরকম জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিয়েছো, ঠিক এখানেও একটা প্যারায় তোমাকে এই জ্ঞানমূলক প্রশ্ন আছে ওই প্রয়োগের ক্ষেত্রেও। অর্থাৎ 1 মার্ক তোমাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তুমি যদি এটা না লিখলে তাকে তো এক্সামিনার মার্ক দিতে পারবে না। দেবো কোন জায়গায়, তুমি জ্ঞানমূলক কিছুই লেখোনি, কিছু ব্যাখ্যা করে গেছো, হবে না। তোমাকে 1 মার্ক এখান থেকে জ্ঞানমূলক থেকে মার্ক নিতে হবে। অর্থাৎ প্রথমেই তুমি যে ঘটনার উপরে নির্ভর করে এই উদ্দীপকটি রচিত হয়েছে, সেই ঘটনাটা কি, কাকে বলে, এই সংজ্ঞাটা লিখে নেবে। তাহলে তুমি এই অংশটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, এখান থেকে তুমি 1 নম্বর পেয়ে যাবে। দ্বিতীয়ত, ওই প্রসঙ্গটি নিজের ভাষায় বুঝিয়ে লিখতে পারলে তুমি পেয়ে যাবে আরো 1 অংশ। অর্থাৎ ওটা কি, শুধু তুমি সংজ্ঞা লিখলে, এখন এটা নিজের ভাষায় একটু বুঝাও, তখন তুমি পাবে আরো 1 নম্বর। এটা অংশ, এই হচ্ছে প্রয়োগের অনুধাবন অংশ। দেখো প্রয়োগের যে 3, তার মধ্যে প্রয়োগের থাকলো কত, মাত্র 1। এই প্রয়োগ
তিনের মধ্যে নম্বর প্রশ্নের তিনের মধ্যে সংজ্ঞা লিখতে হবে, জ্ঞানমূলক এক হয়ে গেল। তারপর তুমি বুঝতে পারলে কিনা, অনুধাবন করতে পারলে কিনা, সেটা যখন বুঝিয়ে লিখবে তখন হয়ে যাবে আরো এক অনুধাবন অংশ, অর্থাৎ 2 হয়ে গেল। এরপর শুধুমাত্র থাকে এক নাম্বার, সেটা কি? উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে উক্ত প্রসঙ্গটি বা সূত্রটি প্রয়োগ করতে পারলে। এইবার হচ্ছে তোমার আসলে প্রয়োগের কথাটা হচ্ছে এই থার্ড নাম্বারটা নেওয়ার জন্য, 3 নাম্বারটি নেওয়ার জন্য, অর্থাৎ 1 নাম্বার যা আছে প্রয়োগের জন্য, অর্থাৎ সূত্রটি প্রয়োগ করতে পারলে, অর্থাৎ উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে উক্ত প্রসঙ্গটি কিরূপ হবে তা লিখতে পারলে, অথবা সূত্র প্রয়োগ করতে করে তুমি যদি কিছু নির্ণয় করতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে আর 1 নম্বর। উত্তর এই অংশটা হলো প্রয়োগ অংশ। অর্থাৎ এই প্রয়োগের জন্য তুমি পাবে কিন্তু 1। ওই এই নম্বর প্রশ্নের প্রথম অংশ সংজ্ঞা লিখবে, তার জন্য পাবে 1। এটাকে বুঝিয়ে লিখবে, তার জন্য পারবে আর 1 অনুধাবন অংশ। এরকে তুমি যদি ব্যাখ্যা করতে পারো, অর্থাৎ প্রয়োগ করতে পারো, নতুন করে কিছু নির্ণয় করতে পারো, সেই ক্ষেত্রে তুমি পাবে আর 1। তাহলে এখানে 3 নম্বরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে তুমি যদি শুধু জ্ঞান অংশটা লিখতে পারো, তাহলে তুমি পাবে 1 নম্বর। আবার যদি জ্ঞানের সাথে অনুধাবন অংশটা অর্থাৎ বুঝিয়ে লিখতে পারো, তাহলে পাবে আরো 1 নম্বর। এবং আর যদি তুমি প্রয়োগ অংশ সহ পুরো উত্তরটি সঠিকভাবে লিখতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে পুরো 3 নম্বর। তাহলে বুঝতে পেরেছো, প্রয়োগের মধ্যেও কিন্তু জ্ঞানমূলক অংশ আছে, অনুধাবন অংশ আছে। তাহলে জ্ঞানমূলক দেখো 40% বলেছিলাম, দেখো 10-এর মধ্যে জ্ঞানমূলক ক নাম্বার থেকে 1 পাচ্ছ, খ নাম্বার থেকেও 1 পাচ্ছ, গ নাম্বার থেকেও 1 পাচ্ছ, 3 হয়ে গেছে। 40% হয়ে যাবে ইনশাল্লাহ এর পরেরটা দিয়ে, অর্থাৎ 4 নাম্বার। ঘ নাম্বার যেটা, অর্থাৎ উচ্চতর দক্ষতার যে প্রশ্ন উত্তর, সেইটা ক্ষেত্রে তুমি কি করবে সেটা এখানে আমরা দেখবো। ঘ নম্বর প্রশ্নের মোট নম্বর হচ্ছে 4। এক্ষেত্রে উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে কোন একটি প্রসঙ্গ ব্যাখ্যা করে এর থেকে সিদ্ধান্ত, ওই যে মূল কথাটা তোমাকে প্রয়োগ করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে বা ধারণা সৃষ্টি করতে বলে, কিংবা উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে কোন একটি প্রসঙ্গ সম্পর্কে একটা উক্তি বা বিবৃতি মূল্যায়ন করতে বলে, কিংবা কোন একটি ঘটনা বিশ্লেষণ করতে বলে। ভেরি ইম্পর্টেন্ট, সবাই পারবে না। মেধাকে যাচাই করতে হবে, মেধাকে ঘষা বাছা করতে হবে, মেধাকে অনেক বেশি কাজে লাগাতে হবে, তাহলেই এটা করতে পারবো। অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারা, ধারণা বা সৃষ্টি করতে পারা, মূল্যায়ন করতে পারা, বিশ্লেষণ করতে পারা ঘটনাগুলোকে তোমার নিজের ভাষায়, তখনই তোমার উচ্চতর দক্ষতা প্রমাণিত হবে এবং তুমি A+ পাবে, অর্থাৎ 100% মার্কের জন্য তুমি অ্যাটেম্প নিতে পারবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের মস্তিষ্ককে বা ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে। গ নম্বর প্রশ্নের মতোই এই প্রশ্নের উত্তর করার আগে ভালো করে উদ্দীপক এবং প্রশ্নটি পড়ে কোন প্রসঙ্গ নিয়ে তোমাকে উত্তর করতে হবে সেটা বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, তারপরে এই অংশটা, অর্থাৎ ঘ নম্বরে যে প্রশ্নটা করেছে, কি কেন করেছে, কি চেয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে, সেটাও কিন্তু তোমাকে ওই গর আগেও ঘয়ের আগেও তোমাকে এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করতে, মানে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আসলে কি চেয়েছে, ভালো করে পড়ে বুঝতে হবে, ব্রেনের মধ্যে নিয়ে ব্রেনের মধ্যে ঝড় তুলতে হবে। আমরা এটাকে বলি ব্রেন স্টর্মিং, ব্রেনের মধ্যে ঝড় তোলা, ব্রেনকে ঝড় তুলতে হবে, কেন বলেছে, কি জন্য বলেছে, কোন ঘটনা থেকে বলেছে, এটা ভালো করে পড়তে হবে। উত্তরের শুরুতেই ওই আগের মতোই প্রথমেই প্রসঙ্গটি সংজ্ঞায়িত করে নিতে হবে, অর্থাৎ ইহা কি, কোন ঘটনার প্রেক্ষিতে এইটা এসেছে, বইয়ের কোন জায়গায় এটা আছে, সেই সংজ্ঞাটি ঘটনা কোন ঘটনার প্রেক্ষিতে এটা ওই প্রস্তুত হয়েছে, সুতরাং সেই সংজ্ঞায়িত করতে হবে। উত্তরে এই অংশটা হচ্ছে কি অংশ, জ্ঞান অংশ, এবং এর জন্য তুমি 1 পাবে। অর্থাৎ ওই যে সংজ্ঞাটা তোমাকে কিন্তু এখানেও লিখতে হলো। তাহলে দেখো জ্ঞান থেকে কিন্তু 40% হয়ে গেছে, 10-এর মধ্যে 4 পেয়ে গেছে। তুমি প্রথম ক যদি জ্ঞানটা লিখতে পারো তাহলে 1, ক্ষয়ের যে জ্ঞান অংশ লিখতে পারলেও পাবে 1, 2, গয়ের প্রয়োগের যেখানে ক্ষেত্রে সেখানে যে 1 জ্ঞানমূলক অংশ আছে, এখানে পড়ে যাবে 1। আর এই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমাকে প্রথম সংজ্ঞাটা লিখতে হবে, কোন ঘটনার প্রেক্ষিতে এটা এই উদ্দীপকটা এসেছে, সেখানেও পাবে 1। অর্থাৎ তুমি কিন্তু 40% অলরেডি পেয়ে গেলে। প্রসঙ্গটি নিজের ভাষায় বুঝিয়ে লিখতে পারলে এই অনুধাবন চলে আসলো, আরো পাবে 1 নম্বর। উত্তরের এই অংশটা হচ্ছে অনুধাবন অংশ। আর উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে এই প্রসঙ্গটি যদি প্রয়োগ করতে পারো, অর্থাৎ উদ্দীপককে প্রদত্ত ক্ষেত্রে উক্ত প্রসঙ্গের কিরূপ হবে সেটা যদি লিখতে পারো, প্রয়োগ করতে পারো, তাহলে তুমি পাবে আরো 1 নম্বর। তাহলে এই অংশটা হলো কি, প্রয়োগ অংশ। আর সব শেষে হচ্ছে তোমার উচ্চতর দক্ষতার জন্য কিন্তু মাত্র 1 নম্বর আসবে। কিভাবে? আর যদি তুমি উদ্দীপকের প্রদত্ত ক্ষেত্রে প্রসঙ্গ
অংশটি প্রয়োগ করার পর, প্রয়োগ করে ফেললে আগের অংশ, 3 নম্বর অংশ, এরপর এর থেকে নতুন কোন একটি সিদ্ধান্তে আসতে পারো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে আসল। অর্থাৎ নতুন একটি সিদ্ধান্ত যদি আসতে পারো, কিংবা কোনো একটি উক্তি সম্পর্কে মূল্যায়ন করতে পারো, কিংবা কোনো একটি ঘটনার পেছনে আমি যে লাল কালি দিয়ে লিখেছি এটা দেখো, ব্যাখ্যা করতে পারো, প্রশ্নে যেটি চাওয়া হয়েছে সেই অনুসারে ব্যাখ্যা করতে হবে তোমাকে, তবে তুমি পেয়ে যাবে আরো 1 নম্বর। উত্তরের এই অংশটি হলো উচ্চতার দক্ষতা। অর্থাৎ তোমাকে এই জায়গায়, এই যে 4 নম্বর, 4th নাম্বারটি, 1 নম্বর কি কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে এই ঘ নম্বর প্রশ্নে জ্ঞানমূলকটুকু লিখে ফেলতে হবে, অনুধাবনটা লিখে ফেলতে হবে, প্রয়োগ কিভাবে করা যায় সেটাও লিখে ফেলতে হবে। এরপর তুমি একটা সিদ্ধান্ত দেবে, একটা মূল্যায়ন করবে, একটা ব্যাখ্যা করবে। তাহলেই কিন্তু তুমি যেভাবে চাওয়া হয়েছে প্রশ্নে সেভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে তুমি 1 নম্বর পাবে, কিন্তু তোমার 100% কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এখানে তো খুব বেশি লেখার কোনো স্কোপ নাই। 1 মার্কের জন্য কত লাগবে? তোমার আসল সিদ্ধান্তটা দিতে পারলে হবে, তুমি আসল মূল্যায়নটা করতে পারলে হবে, আসল ব্যাখ্যাটা সুন্দর করে ছোট্ট করে লিখে দিতে পারলে তোমার 1 মার্ক তো তুমি এটা লিখতে পারবে। অর্থাৎ তোমাকে এক্সামিনারকে সুযোগ দিতে হবে, তিনি যেন তোমাকে ফুল মার্ক, অর্থাৎ 10-এর মধ্যে 10, 100% মার্ক যেন দিতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে এক্সামিনারকে, অর্থাৎ তোমার যে পরীক্ষক যিনি খাতা দেখবেন, তাকে সুযোগ করে দিতে হবে এই নম্বর দেওয়ার জন্য। তাকে নম্বরের জন্য, হ্যাঁ স্যার এই দেখেন, এই আমার এই ঘ নম্বরের এই হচ্ছে আমার জ্ঞানমূলক অংশ, লেখা দরকার নেই, খবরদার লেখা দরকার নেই, তুমি লিখে গেলে এক্সামিনার খুঁজে বের করবেন। তারপর হচ্ছে এই হচ্ছে অনুধাবন অংশ, এটা হচ্ছে অর্থাৎ উনি খুঁজে বের করবেন যে তোমার ওই প্রশ্ন উত্তরের মধ্যে জ্ঞানমূলক অংশ আছে, অনুধাবনমূলক অংশ আছে, প্রয়োগমূলক অংশ আছে, এবং লাস্ট উচ্চতর দক্ষতার যে সিদ্ধান্ত নেওয়া বা মূল্যায়ন করা যে ঘটনাটা, ব্যাখ্যা করা যে ঘটনাটা, সেটা এই প্রশ্নের উত্তরের মধ্যে আছে। তিনি খুঁজে নেবেন, কিন্তু তোমাকে সিরিয়ালি লিখলে তার খুঁজতে কষ্ট কম হবে। এক্ষেত্রে জ্ঞান অংশটা লিখতে পারলে তুমি পাবে 1 নম্বর, সেই সাথে অনুধাবন অংশটা লিখতে পারলে তুমি পাবে আরো 1 নম্বর, সেই সাথে তুমি যদি প্রয়োগ অংশটা লিখতে পারো তাহলে তুমি পেয়ে যাবে আরো 1 নম্বর, 3 নম্বর হয়ে গেল। আর উচ্চতর দক্ষতার অংশটি সহ পুরো উত্তরটি সঠিকভাবে লিখতে পারলে তুমি পেয়ে যাবে পুরো 4 নম্বর। একদম সহজ, খুব সহজ, তাই না? রাইট। এক্ষেত্রে উত্তরটি 3 থেকে 4টা প্যারায় লিখতে হবে, যেটা বলেছি তোমাকে এক্সামিনারকে সুযোগ করে দিতে হবে উত্তর মানে মার্কিং করার জন্য। তিনি জানেন প্রথম প্যারাটা দেখবেন, হ্যাঁ এটা সংজ্ঞায়িত, সংজ্ঞা দিয়েছে, 1 নম্বর দিয়ে দেবেন সহজেই। তারপর অনুধাবন বুঝিয়ে লিখবা একটু, তাহলে তিনি 2 নম্বর, আরেকটা নম্বর দিতে পারেন পরের প্যারায়। তারপর প্রয়োগটা দেখিয়ে দেবে 3rd প্যারায়। 4th প্যারায় গিয়ে তুমি সিদ্ধান্তটা দিয়ে দিলে বা ব্যাখ্যাটা সুন্দর করে দিলে, তাহলে কিন্তু এক্সামিনার তোমাকে মার্কিং ক্ষেত্রে সব, আর তুমি যদি 1 প্যারার মধ্যে সব লিখতে থাকো, ওর মধ্যে জ্ঞানমূলক, ওর মধ্যে অনুধাবন, ওর মধ্যে উচ্চ প্রয়োগ দক্ষতা খুঁজে বের করতে এক্সামিনার কষ্ট হবে, বিরক্ত হবে। সুতরাং চেষ্টা করবে অলওয়েজ যে 4টি প্যারায় তোমার উত্তর, তাহলে উনি 4টা প্যারার জন্য 4 মার্ক দিতে ওনার জন্য সহজ হবে, তোমার প্রতি একটু ভালো ইমপ্রেশন হবে। তোমার জানা থাকা ভালো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। দেখো, উত্তরের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা অংশগুলো অনেক সময় কিন্তু এই যে আমি বলে ফেলেছি আলাদা করে লেখা পরপর সম্ভব হয়, যে 4টা প্যারার কথা বলেছি, এটা লেখা একটু কঠিন হয়ে যায়, কিন্তু লিখতে পারলে সবচেয়ে ভালো, এক্সামিনারকে হেল্প করা লোক। কিন্তু যদি একান্ত দেখো যে না আমি পারছি না, কোনটা জ্ঞান, কোনটা অনুধাবন, কোনটা প্রয়োগ, এবং এইভাবে একেবারেই পরপর লেখা 4টা প্যারা লেখা একটু কঠিন হয়ে যায় অনেক সময়, সবসময় না, অনেক সময়। সেক্ষেত্রে প্রশ্নটির উত্তর সাজিয়ে লেখার প্রয়োজনে এই অংশগুলো আগে পরে একসাথে লেখা যেতে পারে। ওকে, যেটা তোমাকে এইটা দিয়েছি তোমাদেরকে একবার শেষ সময় কিছুটা রিলিফ এই কারণে যে ঠিক আছে তুমি লিখে যাও, তবে এক্সামিনারের খুঁজে খুঁজে বের করে মার্কিংটা করবে। তুমি লিখে যাও, আগে পরে লেখো বা একসাথে লেখো, যাই লেখো না কেন, কিন্তু এক্সামিনার সেটা খুঁজে বের করবে। ভালো হয় যদি তুমি 4টা প্যারায় দিতে পারো, না পারলে কিছু করার নাই, তোমার দুশ্চিন্তা করার কিছু নেই, লিখে যাও, যা জানো লিখে যাও, তাহলে ওখান থেকেই এক্সামিনার খুঁজে বের করে দেবেন। তবে এক্সামিনার একটু কষ্ট হবে তার ওইগুলো খুঁজে বের করে নম্বর দেওয়ার জন্য। সেজন্য যত সম্ভব, সব পারবে না, পারবে এমন কোনো কথা বলছি না, যথাসম্ভব বেশি প্রশ্নের উত্তর এভাবে তুমি আলোচনা করে নিতে পারো। তাহলে আমরা আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম সৃজনশীল প্রশ্নের ধারাগুলো। এগুলো তোমরা জানো, আমি জানি, এগুলো তোমরা পড়ে এসেছো, এগুলো তোমরা এসএসসি পাস করেছো, এই প্রশ্নের ধারা দিয়েই এসএসসি তো তোমরা অনেকটা করতে পেরেছো। যেহেতু ক্লাস অনেক
চর্চা করতে পারো নাই, সুতরাং এই প্রশ্নগুলো সম্পর্কে হয়তো অত চর্চা তুমি হয়তো করতে পারো নাই। তবে এই ভিডিওটা দেখে যদি তোমরা এটাকে লাইন বাই লাইন যদি তোমরা ফলো করো, আমার মনে হয় সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের কোনো ভয়ের কিছু থাকবে না, এবং এটাকে খুব সহজ ভাবে তোমরা এটাকে হ্যান্ডেল করতে পারবে, এটার প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, এবং সেইভাবে তোমাদের প্রশ্নগুলোকে সাজাতে পারবে। আমরা পরে ক্লাসগুলোতে তোমাদেরকে এই যে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টার ওয়াইজ আমরা সৃজনশীল প্রশ্ন, তার কিছু নমুনা দেবো। এমসিকিউ, তোমরা জানো যে এমসিকিউ থাকে, এমসিকিউর মধ্যেও কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা বহু প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা, সেই মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রেও কি ধরনের প্রশ্ন সেটা আমরা তোমাদেরকে নমুনা দেবো। ওখানেও কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন কতগুলো থাকবে, 40% থাকবে জ্ঞানমূলক, 20% থাকবে অনুধাবনমূলক, 20% থাকবে প্রয়োগমূলক, এবং 20% কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে। মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউর মধ্যেও কিন্তু এটা থাকে। আমরা সেই নমুনাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা জেনারেল সৃজনশীলতা নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।